গ্রামারে খুব সহজ একটা আইটেম পাংচুয়েশন, এবং পাংচুয়েশনের সঠিক ব্যবহার করলে আপনার রাইটিংয়ে হাফ ব্যান্ড স্কোর বেশি আসতে পারে। আজকের ক্লাসে আমরা এই ব্যবহারটাই দেখব। So use of punctuation in IELTS, right? আমরা IELTS রাইটিং এর জন্য পাংচুয়েশনটা দেখছি, কমার ব্যবহার দেখছি। আমি একটু শুরু থেকেই বলছি। So আমরা বলছি if there is a different subject, যদি সাবজেক্টটা ভিন্ন হয় অথবা অ্যাকশনটা ভিন্ন হয় অথবা অবজেক্টটা ভিন্ন হলেও কোথায় ভিন্ন হবে? এই and but অথবা কে if the for এই যে for and nor but or yet and so এটাকে একবারে বলা হচ্ছে ফ্যান বয়েজ, এটা সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। এই কানেক্টর গুলোর পরে যদি একটা ডিফারেন্ট সাবজেক্ট আসে বা যদি একটা ভিন্ন অ্যাকশন নিয়ে আলাপ করা হয় কম্পাউন্ড একটা সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে কমাটা কোথায় হবে? এই ফ্যান বয় বা যে কোনো অ্যান্ড অর ফর এই শব্দগুলোর আগে একটা কমা হবে। ওকে, আর একটু ক্লিয়ার করি আমরা, বিষয়টা হবে ইন আ কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে। এখন আসেন উদাহরণ দিলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। যে আমরা বলছিলাম ফ্যান বয়েজ এর আগে কমা বসবে, দেয়ার উইল বি এ কমা বিফোর ফ্যান বয়েজ। সেটা কিরকম? মার্ক একটা সাবজেক্ট, কি করলেন উনি? মার্ক ওয়েন্ট বাই এ বাস, এটা একটা বাক্য। এই বাক্যের সাথে আমরা অ্যালিসনের আরেকটা বাক্য যুক্ত করছি, অ্যালিসন টুক এ ট্রেন, এটা একটা ডিফারেন্ট বাক্য। এই দুটো সিম্পল সেন্টেন্স আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করছি। তো যেটা দেখা যাচ্ছে, তাহলে আমার আগের অংশে সাবজেক্ট হচ্ছে মার্ক, পরের অংশের সাবজেক্ট অ্যালিসন, এবং একজন বাসে গিয়েছে আর একজন ট্রেনে গিয়েছে। তাহলে এই যে অ্যান্ড দিয়ে আমি যুক্ত করলাম, তার আগে আমাকে তাহলে একটা কমা দিতে হবে। সো আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা ফ্রেজের পরে কমা হয়, আগেও হতে পারে, সেটা নিয়মটা আমি বলছি। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড গুলো কিরকম? এই যে হাউএভার, ইন কন্ট্রাস্ট, বা আমরা একটু আগে যেটা লিখলাম ইন এ কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এটা কিন্তু আমার মূল বাক্য না, আমি একটা সিচুয়েশনকে প্রকাশ করছি। ইটস এ ফ্রেজ। ওকে, সেই ফ্রেজ দিয়ে আমার মূল বাক্যটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এই যে ফ্রেজ, যেটা দিয়ে আমি বাক্য শুরু করছি, যেটা মূল বাক্য না, বাট মূল বাক্যকে অলংকৃত করার জন্য, মিনিং ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয়েছে, এই ধরনের ফ্রেজের পরে একটা কমা হয়। যেরকম আমরা হাউএভারের পরে বা ইন কন্ট্রাস্টের পরে একটা কমা ব্যবহার করব। বা এখানে আছে এক্সাম্পল, নেভারদিলেস দিয়ে একটা কমা দিলাম, উই ম্যানেজ টু গেট হোম বিফোর সানসেট। মানে সবকিছু সত্ত্বেও আমরা সূর্যাস্তের পূর্বেই বাসায় যেতে সক্ষম হয়েছিলাম। তার মানে এর আগে অনেকগুলো ঘটনা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, যে রাস্তায় গাড়ি ছিল না, তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছিল, ওকে, তারপরেও আমরা সানসেটের আগে বাসায় পৌঁছাতে সক্ষম হয়েছি। বলে যে রাস্তায় গাড়ি ছিল না, এরকম বাক্যগুলো আসার পর নেভারদিলেস আসে পুরো বিষয়টাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য। সো বলতেই পারি আমরা এভাবে বিষয়টাকে একটু সাজিয়ে লিখি, দেয়ার ওয়াজন্ট enough vehicles, VE হবে vehicles available on the road, and এর ব্যাপারটা নিয়ে আসলাম, it was raining, it was raining, raining for hours বলতে পারি, raining for hours, ঘন্টাখানেক ধরে বৃষ্টি হচ্ছিল, এখন সুন্দর হলো। নেভারদিলেস, তা সত্ত্বেও, মানে এই সব কিছু সত্ত্বেও আমরা বাসায় পৌঁছালাম। তাহলে নেভারদিলেস শব্দটা আমার উপরের সিচুয়েশনটাকে, হ্যাঁ, একটু গুছিয়ে একটা নতুন সিচুয়েশন প্রকাশের আগে যুক্ত হচ্ছে, এটা মূল বাক্যের অংশ না। বাট এটা না দিলে আবার জিনিসটা সুন্দরভাবে সাজানো যায় না। সেই আগে এরপরে একটা কমা হচ্ছে। আবার এখানে একটু খেয়াল করি, আমরা এন্ডের আগে কমা দিয়েছি, যে প্রথমত গাড়ি ছিল না, আমার প্রথম বাক্যটা গাড়ি নিয়ে, দ্বিতীয় বাক্যটা বৃষ্টি নিয়ে, তাহলে দুটো বাক্যের আমার সাবজেক্ট আলাদা। সো আমার এখানে এন্ডের আগে একটা কমা দিতে হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের আসার কষ্ট কি, দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এসে পৌঁছেছি। ওকে, সো কষ্টটা প্রকাশ করার পরে বা ক্রাইসিসটা প্রকাশ করার পরে আপনি একটা ডিফারেন্ট সেন্টেন্সে বিষয়টাকে অ্যাড করছেন। তারপর আসেন, এখন আমরা এখানে আই ডিডন্ট প্রিপেয়ার ওয়েল ফর আইএলটিএস, আমি খুব একটা ভালো প্রিপারেশন নেই নাই। এখানে দেখেন দুটো কমা, হাউএভারের আগে একটা কমা, পরে আরেকটা কমা। ওকে, কারণ কি? হাউএভার শব্দটা আসলে বসার কথা ছিল এইখানে, সেটা না করে আমরা ওকে দিয়েছি সাবজেক্টের পরে।
ভেতরে দিয়েছি, সো ওর জায়গাতে নাই, মাঝখানে চলে আসছে। সো পরে যে কমাটা প্রাপ্য সেটা তো বসবেই, যেহেতু ও জায়গা চেঞ্জ করে ফেলছে ওর আগেও একটা বসবে। ক্লিয়ার? এক্সট্রা, জি। কারণ আমার মূল সাবজেক্ট আই আর হ্যাভ হচ্ছে ভার্ব। সো আই আর হ্যাভ কানেক্টেড থাকবে। আই আর হ্যাভ কে যদি আমি কানেক্টেড রাখতে যাই, মাঝখানে হাওয়েভার যে এক্সট্রা, এটা বোঝাইতে গেলে আগে কমা পরে কমা, যে হাওয়েভার শব্দটা এক্সট্রা, মূল বাক্য হচ্ছে আই হ্যাভ। ওকে, নাও কন্ডিশনাল সেন্টেন্স। এসে লিখবো আইএলটিএস এর, আর কন্ডিশনাল সেন্টেন্স দিব না। মোটামুটি এসে সেক্ষেত্রে ইনকমপ্লিট ফিল হয়, অনেক ক্ষেত্রেই ফিল হয় ইনকমপ্লিট আপনার, বিশেষ করে টাস্ক 2 তে যেখানে আপনি যুক্তি খণ্ডন করবেন, যে এটা হলে ওটা হতে পারতো, এটা হয়নি তাই ওটা হচ্ছে না। ওকে, সো এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে আমার একটা কমা দিয়ে সাজানোর প্রয়োজন আছে। সেক্ষেত্রে রুলসটা হচ্ছে ইফ ক্লজটা আগে আসবে। ওকে, ইফ ক্লজটা আগে আসবে। ইফ ক্লজ যদি আমি বাক্যের শেষে দেই, যদি এখান থেকে দেই, তাহলে কিন্তু কমাটা হবে না। সেক্ষেত্রে ইফটা আইটা ছোট হবে, ছোট হাতের আই হবে। ওকে, আর এই টিটা হবে আপনার ক্যাপিটাল টি। পুরো বাক্যটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দেয়ার কনসেন্ট্রেশন সাফার্স ইফ স্টুডেন্টস রিলে টু মাস। এই দেয়ার বলতে এখানে আসবে স্টুডেন্টস, যে স্টুডেন্টস কনসেন্ট্রেশন সাফার্স। একটু খেয়াল করেন, আমরা চেঞ্জ যখন করছি সঠিকভাবেই করি। স্টুডেন্টস, স্টুডেন্টস দের যেহেতু এস এর পরে অ্যাপোস্ট্রফি, স্টুডেন্টস কনসেন্ট্রেশন সাফার্স ইফ দে রিলাই টু মাচ অন টেকনোলজি। এখানে কোনো কমা নাই। ওকে, কিন্তু আমার ইফ ক্লজটা যদি আগে আসে, নিচের অংশে দেখেন ইফ ক্লজ আমরা আগেই দেখেছি, তো সেক্ষেত্রে ইফ ক্লজ যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা কমা আসতেছে। ওকে, দ্বিতীয় ক্লজ শুরু হওয়ার ঠিক আগে। প্যারেন্টস উইল গেইন এসেনশিয়াল স্কিলস, এই যে সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, তার মানে নতুন বাক্য শুরু হলো। আর এখানে আমার শর্তটা বলা, তো যেখানে আমার শর্ত বলা শেষ সেখানে গিয়ে একটা কমা আসবে। এই তো, এটা অনেক ছোটবেলার রুলস, আপনি জানতেন। সো এই দুটো জিনিস অনেক সময় আমরা মিস করি, এন্ড এর আগে কখনো কমা হয় কিনা, বা নেভার দিলেস বা হাওয়েভার আমরা ব্যবহার করি, কিন্তু অনেক সময় এগুলোর আগে পরে কমাগুলো দেই না। ওকে, হাইপেনের ব্যবহারে আসি এখন। অনেক সময় আমরা এরকম শব্দ লিখি, শর্ট টার্ম, ফুল স্কেল, 40 ইয়ার ওল্ড, বিশেষ করে টাস্ক ওয়ানে লাগে, 6 মান্থ লং প্রজেক্ট, বা ফাদার ইন ল তো একটা কমন শব্দ। So এই যে শব্দগুলো আমরা চেষ্টা করছি, দুইটা তিনটা চারটা শব্দ একসাথে একটা মিনিং এ আপনার ব্যবহৃত হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এটা, পুরোটা মিলে একটা মিনিং। 6 মাসের লম্বা প্রজেক্ট, এটা প্রজেক্টের আগে একটা অ্যাজেক্টিভ মাত্র, যে প্রজেক্টটা 6 মাসের লম্বা, পুরোটা মিলে একটা অ্যাজেক্টিভ। ওকে, সেরকম আহ আপনার হচ্ছে ওয়েল নোন আছে, মানে সুপরিচিত, আপ টু ডেট, সেলফ স্টিম আত্মসম্মান, আই ক্যাচিং, লং টার্ম। সো এইসব শব্দগুলোর মাঝখানে হাইপেন বসে, যেটা আমরা অনেক সময় মিস করি। ওকে, ব্র্যান্ড নিউ হয়তো লিখি আমরা, ওয়েল নন এগুলো আমরা লিখি, বা আপ টু ডেট আমরা লিখি, কিন্তু ভেতরে হাইপেনটা দিই না। ওকে, নাওয়েডেজ যেরকম কিছু ফ্রেজ আছে, হুম, বা ডে টু ডে। কমা এবং হাইফেনের পরে আসেন আমরা দেখবো এখন কোলনের ব্যবহার। কোলন খুব ইন্টারেস্টিং একটা পাংচুয়েশন, যেটা দিয়ে এক্সাম্পল, লিস্ট অথবা এক্সপ্লানেশন দেওয়া যায়। রাইটিং টাস্ক 1 এবং 2 দুই জায়গাতেই ব্যবহারের সুযোগ আছে। শুরুতে একটা উদাহরণ দেখি আমরা। আমরা বলছি দেয়ার আর টু থিংস ইউ ক্যান ডু। কোন একজন ব্যক্তিকে আমরা এরকম পরামর্শ দিচ্ছি, টু থিংস ইউ ক্যান ডু বলেই আমরা একটা কোলন দিয়ে দিলাম। দিয়ে আমরা দুটো থিংস এবার বলবো, যে কন্টিনিউ বিং মিজারেবল, দুঃখে আছো দুঃখে থাকো। ওকে, অর মুভ অন উইথ ইউর লাইফ, লাইফ নিয়ে আগাই যাও। ওকে, এটা অনেক ফ্রেন্ডকে আমরা এরকম পরামর্শ দেই অনেক সময়। তো এইরকম যে সেন্টেন্স গুলো যেখানে আমরা কাউকে কোনো একটা পরামর্শ দিচ্ছি, সেক্ষেত্রে কোলনের পর পরামর্শটা আসতে পারে। প্রথমে বললে যে এই বিষয়ে আমার একটা কথা বলার আছে, কি কথা, বলার পরে কোলন দিয়ে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা বলে ফেললাম, এরকম আর কি বিষয়টা। রাইটিং এ ব্যবহার দেখি আমরা ডিরেক্ট এখন। টাস্ক 1-এ দেখেন, দেয়ার আর 5 নেশনস ইন দ্য চার্ট। হ্যাঁ, অনেক রাইটিং টাস্ক 1, টেবল, পাই চার্ট, আপনার হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, এগুলোতে আপনারা দুইটা তিনটা পাঁচটা কান্ট্রির নাম পাবেন, সিটির নাম পাবেন, প্রোডাক্টের নাম পেতে পারেন। তো আমরা বলতে পারি দেয়ার আর 5 প্রোডাক্টস ইন দ্য চার্ট, 5 সিটিজ ইন দ্য চার্ট, এরকম করে বলা যায়। বলে একটা কলন দিব, দিয়ে তারপরে আমরা কি করব, যে 5 সিটিজ বা 5 নেশনস, সেই নেশনগুলোকে আমরা এভাবে কমা দিয়ে উল্লেখ করতে পারি। এবং এর মধ্যেও কিন্তু আবার কমার ব্যবহারটা দেখেন,
ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক। হ্যাঁ, এগুলো তো কমা দিয়ে লিখছি। এখানে খেয়াল করেন অ্যান্ড এর আগে আরেকটা কমা হয়েছে, কারণ এখানে পাঁচটা ভিন্ন নেশন। আমি যদি ডেনমার্ক অ্যান্ড বাংলাদেশ লিখি একটা কনফিউশন তৈরি হয় যে ডেনমার্ক অ্যান্ড বাংলাদেশ মিলে কি একটা নেশন নাকি দুইটা নেশন। এই জায়গাটা ক্লিয়ার করার জন্যই আসলে আপনাকে এখানে এই লিস্টের শেষের যে আইটেমটা তার আগে অ্যান্ড দিতে হবে এবং অ্যান্ড এর আগে কমাও দিতে হবে। ওকে, তো আমরা ছিলাম কোলনে, কোলনে আবার ফিরছি। রাইটিং টাস্ক ওয়ান এরকম আরো সেন্টেন্স লেখা সম্ভব। দেয়ার আর 3 ইয়ার ডাটা, এটা হাইফেনের ব্যবহার, 3 ইয়ার ডাটা ইন দ্য চার্ট। চার্টে 3 বছরের তথ্য আছে, বা 3 বছর, 5 বছর বা 100 বছর, যে কোনো মানে ডিউরেশনের তথ্যকে আমরা এভাবে উল্লেখ করতে পারি। দেয়ার আর 100 ইয়ার ডাটা ইন দ্য চার্ট বলা যেতে পারে, বলে একটা আমরা কোলন দিব। দিয়ে তারপর আমরা যে ইয়ারগুলোর ডাটা আছে সেটাকে আবার এভাবে কমা দিয়ে এবং অ্যান্ড দিয়ে লিস্ট করে দিতে পারি। সো এইভাবে আমরা খুব সুন্দরভাবে কোলন দিয়ে একটা লিস্ট সেন্টেন্স লিখতে পারি টাস্ক ওয়ানে। এখন আসেন এটার ব্যবহার দেখবো টাস্ক টুতে। রাইটিং টাস্ক টুতে এটার ব্যবহার একটু দেখি আমরা। এরকম যদি প্রশ্ন আসে, ধরেন যে উইথ দ্য রাইজ অফ ইবুক কামস দ্য ডিক্লাইন অফ পেপার বুক। ভালো কথা, ইবুক বাড়ার সাথে সাথে পেপার বই কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? সাম পিপুল সি দিস অ্যাজ এ গুড স্টেপ ফরওয়ার্ড। অনেকে এই বিষয়টাকে ভালোভাবে দেখছে, ওয়াইল আদার্স ডু নট, অন্যরা আবার এটাকে ভালোভাবে দেখছে না। So, আপনার কাছে কি চাই? এরকম একটা এসে এসে আপনার কাছে বলতে পারে অ্যাডভান্টেজ বলো, ডিসঅ্যাডভান্টেজ বলো, হ্যাঁ, বা শুধু এইটুকুন যদি দেয়, উইথ দ্য রাইজ অফ ই বুকস কামস দ্য ডিক্লাইন অফ পেপার বুক, দিয়ে বলতে পারে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ইজ ইট এ গুড থিং অর ব্যাড থিং, ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এরকম বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা রাইটিং টাস্ক টুতে একটু কোলনের ব্যবহারটা দেখব, যেভাবে আমরা শুরু করতে পারি অ্যাডভান্টেজ গুলো বা পজিটিভ থিংস গুলো আমরা এইভাবে লিস্ট করে দিতে পারি। দেয়ার আর টু মেজর অ্যাডভান্টেজেস অফ ইবুক, বলে আমরা আগে কোলনটা দিলাম, দুটো অ্যাডভান্টেজ আছে বলে কোলনটা দিলাম, দিয়ে আমরা অ্যাডভান্টেজ দুটো লিস্ট, আমরা জানি কোলন দিয়ে লিস্ট প্রকাশ করা যায়, এই যে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি। ইজি টু ক্যারি, ইবুক ক্যারি করা সহজ, ফোনে থাকে, আলাদা করে ক্যারি করতে হয় না। অ্যান্ড লেস এক্সপেন্সিভ, মানে দাম কম। ঠিক আছে, অনেক সময় ফ্রিতেও পাওয়া যায় অনেক বই, আমাদের দেশে কপিরাইট নেই, প্রায় সব বই ফ্রিতে পাওয়া যায়। তো এরকম একটা বিষয়। তাহলে এই যে একটা লিস্ট, যে লিস্টটা আপনার রাইটিং টাস্ক টুতে এগ্রি ডিসএগ্রি এসে হোক, পজিটিভ নেগেটিভ এসে হোক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে হোক, সেখানে ব্যবহার করা যেতে পারে। আবার রাইটিং টাস্ক ওয়ানেও ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা এরকম বিভিন্ন রকম সাল প্রকাশের ক্ষেত্রে বাক্যে প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, গেল আমাদের কোলনের ব্যবহার। আশা করছি আপনাদের বিষয়টা কাজে দিবে, অনেক অনেকে এইভাবে বাক্য লিখতে পারবেন। লাস্ট আইটেমটা আমরা দেখব, সেটা হচ্ছে সেমিকোলন। আমরা মোট 4টা পাংচুয়েশন টার্গেট করছি আজ রাইটিং এর জন্য। তার মধ্যে এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোলন এবং সেমিকোলন। সেমিকোলনের বিষয়টা কি দেখেন, একটু খেয়াল করেন। আমরা শুরুই করছি এক্সাম্পল দিয়ে বোঝানোর সুবিধার্থে, যেখানে একটা পূর্ণ বাক্য, হুম, আই হ্যাভ এ বিগ প্রেজেন্টেশন টুমোরো, আগামীকাল আমার একটা বড় প্রেজেন্টেশন আছে। তারপর একটা সেমিকোলন, সেমিকোলন দিয়ে আমরা লিখছি আই নিড টু প্রিপেয়ার মাই নোটস টু নাইট, আজকে রাতেই আমাকে নোট তৈরি করতে হবে। তাহলে একই ব্যক্তি একই বিষয় নিয়ে বা একই কাজ নিয়ে যখন পরপর দুটো বাক্য লিখছে বা দুটো বাক্য বলছে, বলার সময় তো আর মার্ক করা সম্ভব না, যখন আপনারা লিখবেন একই অ্যাকশন নিয়ে যখন দুটো বাক্য পরপর লিখবেন, সেক্ষেত্রে আপনারা মাঝখানে অ্যান্ড না দিয়ে একটা সেমিকোলন দিতে পারেন। এই বাক্যটাকে কিন্তু চাইলেই অ্যান্ড দিয়ে লেখা সম্ভব, একটু খেয়াল করেন। অ্যান্ড আই নিড টু প্রিপেয়ার মাই নোটস টু নাইট, হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এরকম অনেকেই পারে, কম্পাউন্ড সেন্টেন্স তো কম বেশি সবাই পারি আমরা। তো এইটা যদি আমি অ্যান্ড না দিয়ে সেমিকোলন দিই, তাহলে দেখা যাবে যে 100টার ভিতরে 5টা খাতা যারা একটু ডিফারেন্ট ওয়েতে লেখে, আমি তার মধ্যে একজন, এবং আমার মার্কসটা একটু বেশি আসবে। ওকে, আবার ধরেন এখানে আমরা রাইটিং টাস্ক ওয়ানে এভাবে ব্যবহার করতে পারি। যদি দুটো বা তিনটা ম্যাপ আসে, এভাবে লেখা যায় যে ফার্স্ট ম্যাপ শোজ এ ন্যাচারাল আইল্যান্ড, প্রথম ম্যাপটা একটা ন্যাচারাল আইল্যান্ড। ন্যাচারাল আইল্যান্ড মানে কি, যে আইল্যান্ডে প্রাকৃতিকভাবেই যা কিছু ছিল তাই আছে, সেখানে মানুষ কোনো কিছু করে নাই। এবং সেই একই ম্যাপ নিয়ে যদি আমরা দ্বিতীয় বাক্য লিখি, দ্য সেকেন্ড ওয়ান, আমরা বলছি সেকেন্ড ওয়ান মানে সেকেন্ড ম্যাপ, সেকেন্ড ম্যাপও একই ম্যাপ, পার্থক্য কোথায়? ইট হাইলাইটস সাম ডেভেলপমেন্টস অফ ফর ট্যুরিজম, হ্যাঁ, ইন দ্য আইল্যান্ড, সাম ডেভেলপমেন্ট ফর ট্যুরিজম ইন দ্য আইল্যান্ড। তাহলে সেম আইল্যান্ডে মানুষ গিয়ে যখন ট্যুরিজমের জন্য বিভিন্ন রকম রেস্টুরেন্ট, কটেজ ডেভেলপ করলো, সেটা হয়ে গেল সেকেন্ড আইল্যান্ড। তাহলে ফার্স্ট আইল্যান্ড, সেকেন্ড আইল্যান্ড, কিন্তু দুটো আসলে একই আইল্যান্ড। সো একই আইল্যান্ড নিয়ে দুটো বাক্য, সেক্ষেত্রে আমরা মাঝখানে খুব সুন্দরভাবে একটা
সেমিকোলন ব্যবহার করতে পারি। বা ধরেন একই টপিক নিয়ে আপনাকে 3টা বার চার্ট বা হচ্ছে 6টা পাই চার্ট দিয়েছে। সো প্রথম বার চার্টে বা পাই চার্টে কি শো করছে একটা বিষয়, দ্বিতীয় ম্যাপে বা দ্বিতীয় বার চার্টে বা পাই চার্টে কি শো করছে। হ্যাঁ, যদি বিষয়টা একই হয়, নর্মালি একই হয় আসলে, সেক্ষেত্রে এখানে ম্যাপ নিয়ে, বার চার্ট নিয়ে বা পাই চার্ট নিয়েও আমরা এভাবে সেমিকোলন দিয়ে টাস্ক ওয়ানে বাক্য লিখতে পারবো। ঠিক আছে? তো আমি আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। প্রয়োজনে আপনারা এআই থেকে একটু হেল্প নেবেন যে কিভাবে কোলন এবং সেমিকোলন দিয়ে টাস্ক ওয়ানের জন্য বাক্য লেখা যায়। এরকম আরো কিছু উদাহরণ পেয়ে যাবেন, দেন ইউ স্টার্ট ইউজিং দেম, এবং খুব সহজেই আমরা একটা 6 মানের লেখাকে 6.5 বা 6.5 মানের লেখাকে 7 পর্যন্ত জাস্ট পাংচুয়েশনের প্রপার ব্যবহারের মাধ্যমে নিয়ে যেতে পারি। পরবর্তী অন্য আরেকটা টপিক নিয়ে দেখা হবে। আজকে এ পর্যন্তই।